আচ্ছা, আগের দিন আমরা 44 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 45 থেকে শুরু করব। ঠিক আছে, আমরা শুরু করছি এখানে একমাত্রিক গতির যে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো আছে সেইগুলো। চলো শুরু করা যাক। তো প্রথম অঙ্ক পড়েছে 45 অঙ্কটা, দেখো বলছে কোনো নির্দিষ্ট উচ্চতায় ঊর্ধ্বগামী একটি বস্তুর বেগ হচ্ছে ইউ, মানে একটা বস্তুকে ওপরে ছুঁড়েছি ইউ বেগে, অবাধে পতনের সময় ঠিক একই উচ্চতায় বস্তুর বেগ কত হবে। তার মানে যখন উপরে উঠলো তখন তো আবার নিচে আসছে, নিচে যখন ঠিক এই জায়গাটা আসবে তখন তার বেগ কত হবে, মাইনাস ইউ হবে। অর্থাৎ ইউ ছিল মাইনাস ইউ হয়ে যাবে, কারণ ডিরেকশানটা তার চেঞ্জ হয়েছে। তাহলে অপশান হবে বি এরটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, চলো নেক্সট দেখি। বলছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ সময় লেখচিত্র। দেখো অবাধে পতনশীল যখন বস্তু হবে তখন যাতে হচ্ছে ত্বরণ, সেটা মাইনাস জি এর সঙ্গে সমান, যেহেতু নিচের দিকে ওই যে মাইনাস জি, তার মানে সেটা ত্বরণটা তো কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে তার যদি সময়ের সঙ্গে এইদিকে সময় আর এইদিকে ত্বরণের লেখচিত্র অঙ্কন করি তাহলে সেটা একটা স্ট্রেট লাইন হবে, এরকম উপরের দিকে হবে না নিচের দিকে হবে, যেহেতু মাইনাস তাহলে এইখানে এটা মাইনাস জি বলে এইখানটাই হবে, অর্থাৎ সেটা সময় অক্ষের সঙ্গে সমান্তরাল। তাহলে আমাদের বি অপশানটা হবে কারেক্ট। ঠিক আছে, চলো নেক্সট দেখি। কোনটি সরণ সময় লেখচিত্রটি একটি কণার একমাত্রিক গতি সূচিত করে? আমাদেরকে বুঝতে হবে যে কোনটা করে না, তাহলে বুঝতে পারবো যে কোনটা করে। কোনটা করে না কী করে বুঝবো, তার বোঝার অনেকগুলো নিয়ম আছে। আমি একটা নিয়ম এখানে বোঝাই। দেখবে এই ধরনের লেখচিত্র যদি দেয়, টি অক্ষের সঙ্গে একটা লম্ব করে একটা রেখা টানবে। যদি দেখো যে দুটো জায়গায় ছেদ করছে তাহলে সেই লেখচিত্রটা সম্ভব নয়। এইটার মানে হচ্ছে যে একই সময়ে একটা নির্দিষ্ট সময়ে বস্তুটা দুটো জায়গায় আছে, কোনো বস্তুই একটা নির্দিষ্ট সময় দুটো জায়গায় থাকতে পারে না, তাই জন্য এটাও হবে না। এটার ক্ষেত্রেও দেখো টি অক্ষের সঙ্গে লম্ব একটা রেখা টানো, দেখো দুটো পয়েন্ট পাচ্ছ, তার মানে একটা নির্দিষ্ট সময় দুটো জায়গায় আছে, হবে না। এটাও সেম ব্যাপার, একটা জায়গায় দুটো আছে, তাহলে এটাও হবে না। তাহলে একমাত্র এইটাই হতে পারে। এছাড়াও অনেক কারণ থাকতে পারে যার জন্য হবে না, কিন্তু আমি মেনলি একটা কারণ বলে দিলাম। ঠিক আছে, চলো সব যাচ্ছে না, আমি এটাকে কী করে সরিয়ে মুছে দিই না বুঝতে পারবো না। 48 এবার না, কি বলেছি দেখি। বলেছে একটি বস্তুকণার ত্বরণ সময় লেখচিত্র 1.66 নম্বর চিত্রে দেখানো হলো। নিচের লেখটির বস্তুকণাটির বেগ সময় লেখচিত্র জানতে চাইছে। ত্বরণ সময় লেখচিত্র, ত্বরণ মানে কি, তার বেগ বাড়ছে, তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত বেগ বাড়ছে, এটা কমছে, এটা হবে না। এটাতে বেগ বাড়ছে, এটা হতে পারে, এই রেখাটা থেকে গেছে, এটাতে বেগ বাড়ছে, এটা হতে পারে। তারপরে ত্বরণ নেই মানে সমবেগ, তাহলে এটা সমবেগ, তারপর আবার ত্বরণ আছে, তার মানে আবার বেগ বাড়বে, তাহলে এটা হবে না, কারণ দ্বিতীয় ক্ষেত্রে এটা আবার বেগ কমে গেল। তাহলে একমাত্র দেখো এই সরলরেখাটা হতে পারে। এটার ক্ষেত্রে প্রথমে ত্বরণ আছে, তার মানে বেগ বাড়লো, তারপরে ত্বরণ জিরো মানে সমবেগ, তারপর আবার ত্বরণ আছে, তার মানে আবার বেগ বাড়বে, তাহলে ডি এরটা হচ্ছে কারেক্ট অপশান। ভালো করে রিড করার চেষ্টা করবে, তাহলেই হবে। ঠিক আছে, চলো নেক্সট। 49 কি বলেছে, এইটাকে ডিলিট করি তাহলে। 49 দেখো বলছে ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে লেখচিত্র দ্বারা অধিকৃত অঞ্চল কি নির্দেশ করে। এটা বোঝার সহজ নিয়ম হচ্ছে যে দুটোকে বলেছে সে দুটোকে গুণ করো, ত্বরণ আর সময়কে গুণ করো। ত্বরণ মানে কি, বেগ বাই সময় ইন্টু টি, টি কেটে দাও, কি বললো বেগ, তাহলে বেগের পরিবর্তনকে নির্দেশ করে। মনে থাকবে যে লেখচিত্রটা বলেছে তাদেরকে গুণ করে দাও। ত্বরণ সময় মানে এ আর টি, এ মানে হচ্ছে ভি বাই টি, ভি মানে হচ্ছে বেগের পরিবর্তন, ইন্টু টি, ডেল্টা ভি লিখে দাও, তাহলে অ্যাকচুয়ালি ডেল্টা ভি, তাহলে ডিটা হচ্ছে কারেক্ট অপশান। ঠিক আছে, 50টা দেখি। 50 নম্বর বলেছে কোনো বস্তুকণার বেগ সময় লেখচিত্রে কোনো প্রদত্ত সময়ের মধ্যে লেখচিত্র দ্বারা বেষ্টিত। একই বললাম, বেগ সময় লেখচিত্র মানে ভি ইন্টু টি, ভি মানে হচ্ছে ডেল্টা এস বাই টি ইন্টু টি, টি কেটে দাও, তার মানে ডেল্টা এস হয়ে গেল,
অর্থাৎ সরণকে নির্দেশ করে। ঠিক আছে, তার মানে সরণকে নির্দেশ করে, ডি। বুঝে গেল? নেক্সট চলো 51, শূন্য ত্বরণযুক্ত কোনো কণার দূরত্ব সময় লেখচিত্র কীরকম হবে? শূন্য ত্বরণ মানে ত্বরণ নেই, তাহলে সমবেগে যাচ্ছে। সমবেগে যদি যায় তাহলে তার দূরত্ব সময় মানে এক্সটি লেখচিত্র এর যে নতি, সেই নতিটা ধ্রুবক হবে। ঠিক আছে, একমাত্র এর নতি ধ্রুবক আছে, এই সি এরটা এর নতি ধ্রুবক আছে, এর নতি ধ্রুবক, কিন্তু এর নতিটা 0 হয়ে আছে। এর নতি 0 হয়ে যায় মানে এই টি অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ করেছে, তাই জন্য নতি 0 হয়ে আছে। এর নতি কিন্তু পরিবর্তন হচ্ছে। নতি কি করে আঁকা যায়? কোন একটা সরলরেখা, মনে করো এরকম একটা গ্রাফে প্রথমটাই দেখি যে এইরকম একটা সরলরেখা, এরকম একটা রেখা দিয়েছে, তাহলে নতি মানে যে বিন্দুটাতে নতি বার করতে বলবে সেইখানে একটা স্পর্শক টানবো। ঠিক আছে, এরকম একটা স্পর্শক টানবো। এই স্পর্শকটা এই টি অক্ষের সঙ্গে বা এক্স অক্ষের সঙ্গে যে কোণটা করবে, এইখানে নিয়ে চলে গেলাম, এই যে এইখানে থিটা কোণ তৈরি করলো, সেই ট্যান থিটাটা হচ্ছে নতি। তাহলে এর ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে যদি আমি স্পর্শক টানি, যেমন এইখানে যদি স্পর্শক টানি তাহলে তার নতি হবে এইটা। তাহলে এই ক্ষেত্রে নতি আস্তে আস্তে বাড়ছে। আর এক্সটি লেখচিত্র যদি হয়, এক্সটি লেখচিত্রের নতি হচ্ছে বেগ, তাহলে এই লেখচিত্রটার নতি বাড়ছে মানে বেগ বাড়ছে, তার মানে কিন্তু ত্বরণ আছে। ঠিক আছে, একবার বুঝিয়ে দিলাম। তাহলে একমাত্র এইটা হবে, কারণ এটা ধ্রুবক, এর নতিটা ধ্রুবক। প্রত্যেকটা পয়েন্টের নতি কিন্তু একটাই। যদি কোনো সরল লেখা হয় তাহলে নতি একটাই হয়, নতিটা ধ্রুবক হয়। এর নতি ধ্রুবক, কিন্তু এর নতি 0 হয়ে আছে, মানে বেগটা 0 হয়ে আছে। বুঝে গেল? চলো নেক্সট, একটু মুছে গেলে ভালো হতো। ঠিক আছে, চলো 52 কি বলেছে? চিত্রে 1.67 এবং 1.68 দুটো চিত্র দিয়েছে। ভিন্ন কণার সরণ সময় লেখচিত্র প্রকাশ করে এবং কণা দুটি এক্স অক্ষ বরাবর গতিশীল। তাহলে আমরা বলতে পারি, দুটো লেখচিত্রকে ভালো করে পড়ো। দেখো, আমি নতিটা আগেই বলে দিলাম। নিচের বিন্দুতে স্পর্শকের নতি আর ওপরের বিন্দু স্পর্শকের নতিটা খেয়াল করো। দেখো, নতি বেড়ে গেছে। এখানে যা নতি ছিল এখানে নতি তার বেশি, নতি বেড়ে গেছে, মানে এক্সটি লেখচিত্র যদি হয় তার নতি হচ্ছে বেগ, তাহলে বেগ বাড়ছে। তাহলে প্রথমটা হচ্ছে ত্বরণের লেখচিত্র। দ্বিতীয়টাতে কি হচ্ছে? প্রথমে নতি এরকম ছিল, নতি এরকম ভালো করে বোঝো, পেন দিয়ে বোঝো দরকার পড়লে। এইটা এক্স অক্ষের যা কোণ ছিল, যখন এখানে যাবো তখন এক্স অক্ষের সঙ্গে কোণটা কমে গেছে, তাই না? এক্স অক্ষের সঙ্গে কোণটা কমে গেছে, এখানে বেশি ছিল, এখানে কমে গেছে। তার মানে নতি কমে গেছে। নতি কমে যাওয়া মানে বেগ কমে যাওয়া মানে মন্দন। তাহলে এটা হচ্ছে মন্দন। তাহলে প্রথমটা হচ্ছে ত্বরণ, দ্বিতীয়টা হচ্ছে মন্দন। এইবার দেখে কি বলেছে? উভয় কণা সমত্বরণে গতিশীল ভুল, উভয় কণা সমমন্দনে গতিশীল ভুল। 1 নম্বর কণা সমত্বরণে এবং 2 নম্বর কণা সমমন্দনে গতিশীল, অর্থাৎ সিটা হচ্ছে কারেক্ট। বুঝতে পারলেন? চলো নেক্সট 52 হয়েছে, 52 পরে 53 কি বলেছে? 30 মিটার পার সেকেন্ড বেগে উল্লম্বভাবে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত একটি পাথরখণ্ডকে বেগ সময় লেখচিত্র নিচে দেওয়া হলো। সর্বাধিক যে উচ্চতা পর্যন্ত পাথরখণ্ডটি উঠত, একটা পাথরকে উপর দিকে ছুঁড়েছি, দিয়ে তার বেগ সময় লেখচিত্র অঙ্কন করেছি। উপর দিকে ছুটেছি মানে কত বেগে ছুটেছি লেখচিত্র থেকে, এই যে 30, টি ইজিক্যাল টু 0 তার বেগ হচ্ছে 30, তাহলে তার প্রাথমিক বেগ দিয়ে দিয়েছে 30। যত উপর দিকে উঠবে তত তার বেগ কমবে, বেগ আস্তে আস্তে কমছে। একবারে টপে উঠলে এইখানে গিয়ে তার বেগ 0। তাহলে টপ কখন আছে? সেটা হচ্ছে 3 সেকেন্ডে, 1 2 3 সেকেন্ডে, 3 সেকেন্ডে সে টপে আছে। তার মানে যদি বলে যে অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতাটা কত, তাহলে আমরা এই জায়গাটার ক্ষেত্রফল বার করব। সেই ক্ষেত্রফলটা কত? হাফ ইন্টু ভূমি হচ্ছে 3, এই তো ভূমিটা 3, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, আর উচ্চতা হচ্ছে 30, আমরা দেখো 45 মিটার। তাহলে আমাদের উত্তর হবে পি, 45 মিটার। ঠিক আছে, বুঝে গেছে তো? চলো নেক্সট। এবার 54টা দেখি। একটি বলকে স্থির অনুভূমিক তলের উপর একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলা হলো। তারপরে কি বলেছে? এটা অনুভূমিক তল, ওপর থেকে একটা বলকে আমি
ফেলছি এবং বলটি ওই তলের সঙ্গে সংঘাতের ফলে প্রতিক্ষিপ্ত হয়ে প্রাথমিক উচ্চতা থেকে অপেক্ষিত কম উচ্চতা লাভ করলো। তারপরে এখানে পড়লো, দিয়ে আবার হয়তো এই উচ্চতা পর্যন্ত গেল। নিচের কোনটি বলের সঠিক উচ্চতা সময় লেখচিত্রকে সূচিত করে? তাহলে প্রথমে একটা হাইট থেকে ফেলেছি, ঠিক আছে, হাইট থেকে ফেলেছি, তাহলে হাইট আস্তে আস্তে কমছে, কমে এখানে 0 হলো। তারপরে কি হবে? তারপরে আবার হাইটটা বাড়বে। এবার দেখো এই গোটা জিনিসটাতে ত্বরণ কিন্তু আছে, ত্বরণ কিন্তু আছে। ত্বরণ যদি থাকে তাহলে এইচটি লেখচিত্রটা সরলরেখা হবে না, কারণ এইচটি লেখচিত্র যদি সরলরেখা হয় তাহলে এই নতি মানে বেগ, যদি সরলরেখা হয় তাহলে সমবেগ হয়ে যাচ্ছে, ত্বরণ হচ্ছে না, তাহলে প্রথমটা হবে না, এটা হবে না। এবার যখন নিচে পড়ছে তখন তার ত্বরণ আছে, তার মানে বেগ আস্তে আস্তে বাড়ছে। এই লেখচিত্রটা দেখো, এই লেখচিত্রটা নতি আস্তে আস্তে কমছে, এই লেখচিত্রটা নতি আস্তে আস্তে কমছে মানে বেগ কমছে, তাহলে এটাও হবে না। এই লেখচিত্রটা দেখো, এই লেখচিত্রটার নতি কি হচ্ছে? আস্তে আস্তে বাড়ছে। নতি যা ছিল, এইখানে যা কোনটা ছিল, তুমি জাস্ট একটু পেনটা দিয়ে বুঝতে পারবে। এইখানে যা নতি ছিল যখন পড়ছে তখন তার নতি অনেক বেড়ে গেছে, তাহলে এই সিটা হচ্ছে রাইট, কারণ এইটার ক্ষেত্রে ওর বেগ বাড়ছে। এইচটি লেখচিত্রের যে নতি সেটা হচ্ছে বেগ, যেহেতু উপর থেকে পড়ছে তার বেগ বাড়ছে, তাই নতি বাড়া উচিত, তাই এই ক্ষেত্রে এইটা হবে অরিজিনাল যুগ, কারণ এর নতি আস্তে আস্তে বাড়ছে। আবার যখন উপরে উঠছে তখন তার বেগ আস্তে আস্তে কমছে, ওই জন্য দেখো এটি যখন উপরে উঠছে তখন এই সাইডটা, তখন দেখো নতি আস্তে আস্তে কী হচ্ছে? আস্তে আস্তে কমে যাচ্ছে। এই পয়েন্টে যা নতি, এই পয়েন্টে নতি, শুধু কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে একটু কল্পনা করো তাহলেই হবে, আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই। এটা তো হবেই না, কারণ এটা একটা দিক দেখিয়েছে আর একটা দিক দেখাই। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা দেখো 55 প্রশ্ন বলছে, ভূমির উপর ডি উচ্চতা থেকে একটি বল নিচের দিকে পড়ছে, মানে এরকম ভূমি আছে, ভূমির ওপর ডি উচ্চতা থেকে একটা বল পড়ছে, বলটা কি হলো? মাটিতে পড়লো, মাটিতে পড়ার পর অর্ধেক উচ্চতা উঠলো, d/2 উচ্চতা উঠলো। পরবর্তী আচ্ছা গতি ও বায়ুর উপেক্ষা করতে বলেছে, দিয়ে ভিএইচ গ্রাফটা কেমন হবে জানতে চাইছে। ঠিক আছে, ভিএইচ গ্রাফটা কেমন হবে? দেখো যখন এইচ সমান ডি, তখন ওর যে বেগটা, ওর বেগটা সেটা মাইনাস ভি, কারণ নিচের দিকে পড়ছে, নিচের দিকে বেগটা মাইনাস ভি। তাহলে যখন এইচ ইকুয়াল টু ডি, ডি উচ্চতা থেকে পড়ছে তখন ভিটা 0, সরি মাইনাস এইচ না, যখন ফেলছে তখন বেগটা 0, আমি তো জাস্ট ছেড়ে দিয়েছি, বেগ পড়ছে। এবার যখন নিচে পড়ছে তখন তার বেগটা আস্তে আস্তে বাড়ছে কিন্তু নেগেটিভ, এই বেগটা বাড়ছে কিন্তু নেগেটিভ, ভালো করে বুঝে দেখো। যখন আমি ওপর থেকে কোনো বস্তুকে ছাড়ছি, ডি উচ্চ থেকে ছাড়লাম, তাহলে প্রথম বেগ কত? প্রথম বেগ 0, তারপরে কী হলো? তার বেগটা আস্তে আস্তে বাড়ছে কিন্তু নেগেটিভ, তাহলে আছে কোনটা? এইটাতে আছে, এটাতে আছে আর সিটাতে এরকম আছে, বিটা হবে না, বি আর ডিটা সেরকম হবে না, কারণ এখানে নেগেটিভ নাই, ডি তো নেগেটিভ আছে। তাহলে এ সি আর বি হলো, বিটাকে বাদ দিয়ে দিলাম প্রথমে। বেশ, এবার যত নিচের দিকে পড়ছে তার বেগ আস্তে আস্তে বাড়ছে। এটা দেখো, ভালো করে দেখো, যখন ডি হাইটে আছে বেগ 0, এখন যত ডি কমছে তত তার বেগ বাড়ছে আস্তে আস্তে। এইটা হচ্ছে মাটি, ডি ইকুয়াল টু 0 মানে হচ্ছে ভূমিতে, তখন বেগটা মাইনাস ভি, এটা হচ্ছে মাইনাস ভি। ডি মাটিতে পড়ছে, এবার মাটিতে কী হলো? ধাক্কা খেলো, দিয়ে বেগটা কী হলো? তার দিক চেঞ্জ করলো, তার দিক চেঞ্জ করলে সঙ্গে সঙ্গে পজিটিভ ভি হয়ে গেল। এবার কী হচ্ছে? আস্তে আস্তে উঠছে যখন তার কী হচ্ছে? বেগ আস্তে আস্তে কমতে সে d/2 উঠলো, তাহলে এই d/2 পর্যন্ত উঠলো। তাহলে এই গ্রাফটা মনে হচ্ছে হবে, এই গ্রাফটাও সেম, ডি উচ্চতায় বেগ 0, আস্তে আস্তে বেগ বাড়তে এখানে মাটিতে পড়লো 0 হয়ে গেল, বেগ তার ডিরেকশন চেঞ্জ, মাটি যখন পড়লো তখন বেগটা ম্যাক্সিমাম হলো, এবং তারপর মাটির সঙ্গে ধাক্কা খেয়ে তার বেগটা ডিরেকশন চেঞ্জ করলো, মানে নেগেটিভ ছিল পজিটিভ হয়ে গেল, দিয়ে তারপর আস্তে আস্তে কমতে d/2তে 0 হয়ে গেল। তাহলে একটা এই দিকের পার্ট, একটা এই দিকের পার্ট থাকতে হবে, তার মানে এই দুটো বাদ চলে গেল, এই দুটো আলোচনার বাইরেই। এবারে এইটা হবে না, এইটা হবে, এইটা হচ্ছে সরলরৈখিক আর এইটা হচ্ছে বক্র। এটার জন্য আমরা জানি যে জি সমান বা এ সমান হচ্ছে ভি ডিভিডিএক্স, এটা মনে হয় আগে একটা ইকুয়েশনে পড়েছিলাম যে ত্বরণ সমান ভি ডিভিডিএক্স। তাহলে এটাকে লিখতে পারি জি ডিএক্স
ইজিক্যাল টু ভি ডিভি। যদি এই দিকটাকে ইন্টিগ্রেশন করি তাহলে জিএক্স হবে, আর যদি এইটিকে ইন্টিগ্রেশন করি তাহলে ভি স্কোয়ার বাই 2 হবে। এই ইকুয়েশনটা সরলরেখার ইকুয়েশন নয়, কারণ এখানে এদিকে এক্স আছে, এদিকে ভি স্কোয়ার আছে। যদি দুদিকেই এক ঘাতের সমীকরণ থাকতো তাহলে সরলরেখই হতো, তাহলে সরলরেখাটা হবে না, আমাদের এই অপশানটা হবে কারেক্ট। বুঝতে পেরেছ? চলো নেক্সট দেখি। 55, 56 কি দিয়েছে দেখি। কি বলছে, নিচের কোন ছবিটি দুটি সময় লেখ হতে পারে না? বুঝতে পারছি যে এটা হতে পারে না, তার কারণ আমি আগেই বললাম টি এর সঙ্গে লম্ব একটা রেখা টানো, সেটা দুটো বিন্দুতে ছেদ করবে। দেখো না, টি এর সঙ্গে লম্ব একটা রেখা টানো, সেটা দুটো বিন্দুতে ছেদ করবে। তার মানে একটা সময়ে একটা কোণার দুটো বেগ দেখাচ্ছে, যেটা সম্ভব না, তাহলে ডি এরটা হবে না। বুঝে গেল? তাহলে ডিটা হচ্ছে অপশান। বাদ বাকি কটা হবে আমি ডিটাতে কি বলবে। ঠিক আছে, কালার একটু চেঞ্জ করি। চলো, কী কালার নেবো? এই কালারটা নিই, অন্য কালার করি। এগুলো 57তে কী দিই দেখি। বলছে 240 মিটার উঁচু খাড়া পাহাড়ের প্রান্ত থেকে দুটি পাথরকে যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 40 মিটার পার সেকেন্ড বেগে ওপরের দিকে ছুটে দেওয়া হলো। ঠিক আছে, এটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে পাহাড়ের উপর। এবার বেগে ওপরের দিকে একটাকে দুটো বস্তুকে শিখেছে, একটা 10 মিটার পার সেকেন্ড আর একটাকে ছুটেছে 40 মিটার পার সেকেন্ড। কি ব্যাপার, পেনের কালি চেঞ্জ হলো না? ঠিক আছে, 40 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, নিচের লেখচিত্রগুলির মধ্যে কোনটির সময়ের সাথে সাথে প্রথম পাথরের সাপেক্ষে দ্বিতীয় পাথরের অবস্থানকে সঠিকভাবে নির্দেশ করে? দেখো, প্রথম পাথর, এটা হচ্ছে প্রথম পাথর যেটাকে 10-এ ছুঁড়েছি, তার ইকুয়েশন কি? এক্স ইজিক্যাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তার মানে তার ক্ষেত্রে x1 ইজিক্যাল টু, এটা হচ্ছে মেন সমীকরণ, এটা হচ্ছে 10t মাইনাস হাফ জিটি স্কোয়ার, আর তো কিছু চেঞ্জ নেই। আর দ্বিতীয়টার ক্ষেত্রে x2 সমান 40t মাইনাস হাফ জিটি স্কোয়ার। বলেছে একটার সাপেক্ষে আরেকটার অবস্থান, তার মানে x2 মাইনাস x1, এটা জানতে চাইছে আপেক্ষিক বেগ। যদি করি তাহলে 30t হবে। দেখ, এটা কিন্তু সরলরেখার ইকুয়েশন। ঠিক আছে, এটা সরলরেখার ইকুয়েশন, তাহলে এখানে তিনটেই সরলরেখা আছে, কিন্তু কোনটা হবে? এবার দেখো, এর মধ্যে যে কোনো একটা প্রথমে পড়বে। ঠিক আছে, যে কোনো একটা প্রথমে পড়বে, পরেরটা একটু লেট হবে পড়তে। কোনটা প্রথমে পড়বে? কোনটা প্রথমে পড়বে? এই উচ্চতা হচ্ছে 240 মিটার। তাহলে আমরা সূত্র করবো এস ইজিক্যাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এইটা থেকে বার করব যে কোনটা আগে পড়বে। এসটা কত? এসটা হচ্ছে 240 মিটার। তাহলে এই পথটার ক্ষেত্রে এসটা হচ্ছে মাইনাস 240 মিটার, ইউটা হচ্ছে 10t মাইনাস হাফ 10t স্কোয়ার, 10t স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে তো? তাহলে এখান থেকে টিটা বার করবো, কে আগে পড়বে। তাহলে এটা তো 5 হয়ে গেল, তাহলে এটাকে ওদিকে নিয়ে যাব, এটাকে ওদিকে নিয়ে গেলে 5t স্কোয়ার মাইনাস 10t মাইনাস 240 ইকুয়াল টু 0। তার মানে টি স্কোয়ার মাইনাস 2t মাইনাস 5×4 20 5×8 40 ইকুয়াল টু 0। এটা দীঘার সমীকরণ। দীঘার সমীকরণ এটাকে সলভ করব। চলো, কোন জায়গায় সলভ করবো? আমার কাছে এইটুকুনি না জায়গা আমার নাই। আচ্ছা, এইটাকে মুছি, তাহলে জায়গা দেখি। বেশ, এটাকে সলভ করবো কী করে করবো? 3×16 48, 4×12 48, 8×6 48। তাহলে টি স্কোয়ার মাইনাস 8t প্লাস 6t মাইনাস 48 ইকুয়াল টু 0 হলো। টি কমন নিলাম, টি মাইনাস 8 প্লাস 6 কমন নিলাম, টি মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে টি মাইনাস 8 ইন্টু টি মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে টি প্লাস 6 হবে। তাহলে এখান থেকে পাচ্ছি টি ইজ ইকুয়াল টু 8, মাইনাস 6টা হবে না। তাহলে প্রথম পাথরটা 8 সেকেন্ড পর নিচে পড়বে। এবার দেখবো দ্বিতীয় পাথরটার কী হবে। এটা প্রথম পাথর, এখানে লিখে রেখে দিলাম, এটা প্রথম পাথর, মানে যেটাকে 10-এ ছুঁড়েছি, 10 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় পাথরটা দেখবো, দ্বিতীয় পাথরটার কী হয়। দ্বিতীয় পাথরটা দেখার জন্য আমি এইখানটা থেকে মুছবো।
এই ইকুয়েশনই হবে, সেম জিনিসই হবে। এসটা হবে -240, ইউটা কত, ইউটা 40-এ ছুড়েছি, 40t মাইনাস একটা করে দিই 5t স্কোয়ার, ঠিক আছে। 5t স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে 5t স্কোয়ার মাইনাস 40t -240 = 0, 5 দিয়ে ভাগ করবো, টি স্কোয়ার মাইনাস 5 × 8 = 40, 80 মাইনাস এটা 48 = 0, ঠিক আছে। 80 তো 4 × 48, তাহলে টি স্কোয়ার মাইনাস 12t প্লাস 4t মাইনাস 48 = 0, ঠিক আছে। এটাকে আমাকে সলভ করতে হবে, এইটুকু জায়গা লাগবে, ঠিক আছে। তাহলে এখানে টি কমন নেবো, তাহলে টি মাইনাস 12, আর এখান থেকে 4 কমন নেবো, টি মাইনাস 12 = 0 হবে। তাহলে এখান থেকে কী পাচ্ছি, টি মাইনাস 12 ইন্টু টি প্লাস 4 = 0। তার মানে এখান থেকে পাচ্ছি টি = 12 সেকেন্ড, 4 সেকেন্ডটা হবে না, ঠিক আছে। তাহলে এটা আমার 2 নম্বর। তাহলে 1 নম্বর প্রথম পাথরটা 8 সেকেন্ড পর নিচে পড়বে, আর দ্বিতীয় পাথরটা 12 সেকেন্ড পর নিচে পড়বে। তাহলে আমরা 8 সেকেন্ড পর্যন্ত আপেক্ষিক যে বেগটা সেটা এটা দেখতে হবে, 8 সেকেন্ড পর্যন্ত। এ দেখো 8 সেকেন্ড এইটাতে আছে, এইটাতে আছে, এইটাতে আছে, তাহলে তিনটেতে 8 সেকেন্ড করে আছে। তাহলে 8 সেকেন্ড পর্যন্ত সরলরেখায় দেখতে পারবে। 8 সেকেন্ড পর কি হবে, 8 সেকেন্ড পর প্রথম পাথরটা মাটিতে পড়ে গেছে, তাহলে প্রথম পাথরের x2টা, প্রথম পাথরের xটা 0 হয়ে গেছে, সে তো স্থির হয়ে গেছে, তার আর গতি নাই। সে তখন x2কে কি দেখবে, তখন তার সাপেক্ষে যে আপেক্ষিক বেগটা হবে, তখন যে আপেক্ষিক বেগটা হবে ডেল্টা এক্স, সেটা x2 - x1, তাহলে জাস্ট x1টা 0 হয়ে গেছে, তাহলে জাস্ট x2টা পড়ে থাকবে 40 - 30 স্কোয়ার। যদিও সেই সময় 40 থাকবে না, এই স্পিডটা তখন 40, ইউটা 40 থাকবে না, অন্য চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সে একটা ত্বরণ নিয়ে বস্তুটাকে পড়তে দেখবে। আমি দাঁড়িয়ে আছি স্থির হয়ে, ওপর থেকে একটা বস্তু পড়ছে, তাহলে কি মনে হবে, একটা ত্বরণ নিয়ে পড়ছে, একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে পড়ছে। নির্দিষ্ট ত্বরণ আমি কি করে বুঝবো, নতি বাড়বে, এক্সটি লেখচিত্রের যে নতি সেটা আস্তে আস্তে বাড়বে, তাহলে সেটা একমাত্র এই সিটাতে আছে। তাহলে সি একটা হচ্ছে আমাদের কারেন্ট, নতি আস্তে আস্তে বাড়ছে। দেখো 8 সেকেন্ড পর্যন্ত আমরা আপেক্ষিক যে সরণটা সেটা দেখছিলাম সরলরৈখিক হবে, কারণ 8 সেকেন্ড পর্যন্ত প্রথম পথটা গতিশীল হবে। 8 সেকেন্ড পর প্রথম পথটা স্থির হয়ে গেল, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে উপরকার পথটা পড়ছে, তখন সে দেখবে একটা ত্বরণ নিয়ে পড়ছে, তাতে নতি আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ সি একটা হচ্ছে কারেক্ট অপশন। বুঝে গেছে? চলো নেক্সট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি 57 পর আর নাই, ফালতু মুছলাম। বেশ 58 দেখো, 58। একটি বস্তুকে উল্লম্বভাবে উপর দিকে ছোড়া হলো। প্রদত্ত লেখচিত্রগুলোর মধ্যে কোনটি বস্তুর বেগ সময় লেখচিত্র? বেগ সময় লেখচিত্র, মনে করো কোনো বস্তুকে যদি আমরা উপরের দিকে ছুড়ি, তাহলে তার ত্বরণটা তো কনস্ট্যান্ট, এবং সেটা -g, তবে নতি চেঞ্জ করা উচিত নয়, লেখচিত্রের নতি চেঞ্জ করা উচিত নয়। তিনটেতেই লেখচিত্রের নতি চেঞ্জ করছে, এইখান থেকে এখানে নতি একটা ছিল, এখানে আবার রেখাটা বেঁকে গেছে, একমাত্র এইটাতে নতি চেঞ্জ করে নাই, একটা সরল লেখাই আছে, তাহলে সি একটা উত্তর। ঠিক আছে, অনেকভাবে দেখানো যায়, শুধুমাত্র এইটা বুঝলেই হবে যে পুরো গতিপথের মধ্যে তার তো ত্বরণ চেঞ্জ হচ্ছে না, ত্বরণটা তো জিই আছে, তার মানে ভিটি লেখচিত্রের নতি চেঞ্জ হবে না, তিনটেতেই নতি চেঞ্জ হয়েছে, তাহলে আমাদের সি একটা হচ্ছে অ্যান্সার, আর কিছু দেখার দরকার নেই। নেক্সট, একটি বস্তু প্রথম অর্ধেক দূরত্ব ভি বেগে গতিশীল হয় এবং দ্বিতীয় অর্ধেক দূরত্ব 2v বেগে গতিশীল হলে গড় বেগটা কত? গোটা দূরত্বটাকে এস বললাম, তাহলে প্রথম অর্ধেক বেগ সে ভি দ্রুতিতে, পরের অর্ধেক বেগ সে 2v দ্রুতিতে গেল, তাহলে গড় বেগ কত? গড় বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, সরণ কত? 2s, এইখান থেকে এইটুকুনি সময় কত? s/v, দূরত্ব বাই বেগ মানে হচ্ছে সময়, এইখান থেকে এইটুকুনি সময় কত? s/2v। ঠিক আছে, হয়ে গেল, এসগুলোকে কেটে দিলাম, 2/1/v প্লাস 1/2v, 2vটাকে লসও করলাম, 2 + 1, 2vটাকে ওপরে নিয়ে গেলাম, 2vটাকে ওপরে নিয়ে গেলে 4v হয়ে যাবে,
নিচে 3 থাকবে, তাহলে 4b/3। আমার উত্তর হচ্ছে এই অপশানটা, 4b/3। ঠিক আছে, চলো নেক্সট দেখি। এই অঙ্ক একই রকমের অঙ্ক অনেকবার দিয়েছে, এইটাই যা। 60টা পি ও কিউ দুটি বস্তুর স্মরণ সময় লেখচিত্র দেখানো হয়েছে। পি আর কিউ দুটো স্মরণ সময় লেখচিত্র। একটার বেগ 30 ডিগ্রি কোণ দিয়েছে তাই, এবং এর বেগটা হচ্ছে, এর বেগ হচ্ছে কনস্ট্যান্ট, ভিটি লেখচিত্রের বেগ কনস্ট্যান্ট। আর এটার কি হচ্ছে, এটার বেগ নেগেটিভ। কি দিয়েছে দেখি, পি ও কিউ এর গতিকে যথাক্রমে ও এ আর ও বি, তারপরে এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি এর বেগ, এটা হচ্ছে কিউ এর বেগ। ঠিক আছে, প্রকাশ করা হয়েছে। পি ও কিউ বেগের অনুপাত কত হবে? দেখো tan 30 বেগের অনুপাত হবে tan 30:, এই অ্যাঙ্গেলটা যদি 60 হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? 30 হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? আমার চাই এক্স অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল, তাহলে এক্স অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল এটা হবে 180 - 30, তাহলে 150 ডিগ্রি। তাহলে tan 30:tan 150 ডিগ্রি। ঠিক আছে, বেশ। tan 30টা tan 30 থাকলো, আমি কিছু বসালাম না। tan 150-কে tan 180 - 30 লিখতে পারি। তার মানে tan 30 = এটা কোন পদে অবস্থিত? tan 150 ডিগ্রি মানে হচ্ছে সেকেন্ড পদে অবস্থিত, তার মানে নেগেটিভ আসবে, তাহলে -tan 30। ঠিক আছে, তাহলে tan 30:tan 30, তাহলে 1:-1 অ্যান্সার আসছে। তাহলে আমাদের সি অপশানটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, এগুলো বার করতে শিখেছো তো, একটু বার করতে না শিখলে মুশকিল। অল সাইন ট্যান কস এগুলো বার করতে হয়। সেকেন্ড পদে অবস্থিত হলে ট্যানের মান নেগেটিভ হয়, এটা সেকেন্ড 150 ডিগ্রি মানে সেকেন্ড পদে অবস্থিত, তার মানে নেগেটিভ আসবে। চলো নেক্সট, ওখানে নাই। 60-এর পর 61। একটি বস্তুর স্মরণ সময়ের সম্পর্ক দিয়ে দিয়েছে। যখন বেগ 0 তখন বস্তুটির স্মরণ কত? টি সমান দিয়েছে √x + 3। যখন বেগ 0 তখন স্মরণ আগে, তাহলে বেগ 0টা কখন হয় সেখানে বার করতে হবে। তাহলে √x = t - 3, x = t² - 60 + 9, স্কোয়ার করে দিলাম বোথ সাইড। বেগ বার করতে হবে, বেগ মানে হচ্ছে dx dt, তার মানে 2t - 6, ঝটপট হয়ে যাবে। বেগটা কখন 0 হবে, এটাকে 0 বসাবো, এখান থেকে t বার করবো, দেখো 3 আসবে, 6টাও দিয়ে গিয়ে 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তখন স্মরণ কত? তখন x কত? তাহলে x মানে কত? t - 3 তার হোল স্কোয়ার, তাই তো? এটা একটা লাইন করি নাই, তাহলে x মানে তো t - 3 তার হোল স্কোয়ার, তাহলে 3 - 3 তার হোল স্কোয়ার, তার মানে 0 হয়ে গেল, তাহলে তখন স্মরণও 0। তাহলে আমাদের সি অপশানটা হচ্ছে কারেক্ট, এই সিটা হচ্ছে কারেক্ট। হলো, চলো নেক্সট। বাষট্টি নম্বর দেখি। ত্বরণ সময় লেখো এবং সময় অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল নির্দেশ করে কণার, আমি আগেই বললাম যেটা বলবে সে দুটোকে গুণ করে দাও। ত্বরণ সময় লেখা আছে, ত্বরণ আর সময়কে গুণ করলে বেগের পরিবর্তন পাওয়া যায়, তাহলে সি হবে বেগের পরিবর্তন। এটা আগেও ছিল মনে হয়, আবার রিপিট করছে। 63, একই অঙ্ক রিপিট আসছে। একটি মোটর গাড়ি মোট যাত্রাকালের অর্ধেক সময় 80 কিলোমিটার/ঘন্টা বেগে এবং বাকি অর্ধেক সময় 40 কিলোমিটার/, এইটা হচ্ছে মোট রাস্তা। অর্ধেক সময় অর্থাৎ t/2 সময় গেল 80 কিলোমিটার/ঘন্টা বেগে, আর এখানে এলো তারপরে t/2 সময় গেল 60 কিলোমিটার/ঘন্টা বেগে, 40 কিলোমিটার/ঘন্টা বেগে, 40 কিলোমিটার/ঘন্টা বেগে। গাড়িটি মোট 60 কিলোমিটার পথ অতিক্রম করলে তার গড় বেগ কত? গড় বেগ সমান মোট অতিক্রান্ত দূরত্ব। গাড়িটি মোট 60 কিলোমিটার গেল, একটি মোটর গাড়ি মোট যাত্রাকালের অর্ধেক সময়, তাহলে সময় ইন্টু দূরত্ব, সময় ইন্টু বেগ হচ্ছে দূরত্ব। তাহলে এই দূরত্বটা কত? বেগকে সময় দিয়ে গুণ করলে দূরত্ব পাওয়া যায়, তাহলে 80 × t/2 হচ্ছে এই দূরত্বটা, প্লাস এই দূরত্বটা কত? 40 × t/2,
বাই মোট সময় টি হলো। আমাকে এই 60 কিলোমিটারটা কেন দিল বুঝতে পারছি না, 60 কিলোমিটারটা দেওয়ার দরকার নেই। টিটা কেটে গেল ওপর নিচে, তাহলে এটা 80/2, এটা 40/2, তার মানে 40 + 20, তার মানে 60। আমাদের এই অপশানটা হচ্ছে কারেক্ট, এইটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, ওই 60টা দেওয়া আমাদের দরকার নেই। চলো নেক্সট দেখি 64 অঙ্ক। সরলরেখায় চলন্ত একটি বস্তুকণা মোট পথের অর্ধেক 3 মিটার/সেকেন্ড, এই হচ্ছে মোট রাস্তা, তার অর্ধেক রাস্তা গেল 3 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এটা অর্ধেক রাস্তা s/2। বাকি অর্ধেক পথ দুটি সমান সময়ের ব্যবধানে, তার মানে এইখান থেকে এইখানে যেতে যদি টি সময় লাগে তাহলে t/2 সময়, এটা মোট হচ্ছে s/2 রাস্তা। ঠিক আছে, এটা হচ্ছে s/2 রাস্তা, সেইটা যেতে যে সময় লাগে তার t/2 দূরত্ব, প্রথমটা গেল 4.5 মিটার/সেকেন্ডে আর তার পরের দূরত্ব 7.5 মিটার/সেকেন্ডে। দিয়ে জিজ্ঞেস করি যে গড় বেগ কত। চলো গড় বেগ বার করি। গড় বেগ হচ্ছে মোট সরণ হচ্ছে s বাই মোট সময়। এইটা কতক্ষণ সময় লাগবে, এইটা সময় বার করবো কি করে, দূরত্ব বাই বেগ, তার মানে s/2/3 প্লাস এই দুটো সময়কে কী করে বার করব, মানে এই দুটো সময়, এটা তো সময়, এটা t/2, এটাও t/2, t/2 বসিয়ে দিলে হবে না, তাহলে কী করে বার করব। দেখো এই দূরত্বটা কী করে বার করব, সেটা হচ্ছে 4.5 × t/2। এই দূরত্বটাকে কী করে বার করব, 7.5 × t/2। মোট দূরত্বটা কত, s/2। এখানে যদি এইখান থেকে এই সময়টা টি বসিয়ে দাও তাহলে কাটাকাটি কিছু করতে পারবে না, তার জন্য ওইটা বসালে যাবে না। আগে এখানে এই সমীকরণটাকে তৈরি করতে হবে। 4/2 4.2 × t/2, এটা হচ্ছে এই দূরত্বটা, বেগ ইন্টু সময় হচ্ছে দূরত্ব, বেগ ইন্টু দূরত্ব মানে এই দূরত্ব, তাহলে টোটাল দূরত্বটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে s/2। বোঝা গেল। এই যে এই টুটা বাদ চলে গেল, এই দুটোকে যোগ করলে কত হবে, 4 আর 7 11, 12, তাহলে 12t সমান s, তাহলে t সমান কত হবে, s/12, তাহলে t সমান এখানে লিখবো s/12। এইখান থেকে এই পর্যন্ত যেতে লেগেছে s/12, এইখান থেকে এখান পর্যন্ত যেতে সময় লেগেছে s/2 দূরত্ব বাই বেগ। বুঝা গেল। এইবার হিসাবে আর কিছু নাই, দেখো তুমি হিসাব করো, দেখো মিলে যাবে, চলে আসবে। এসটা তো কেটেই গেল, এই এস কেটে গেল, তাহলে ওপরে 1 আছে, এখানে 2টা নিচে এলে 1 × 6 প্লাস 1 × 12, 1/, নিচেরটাতে 12 লস হবে, 2 + 1 3 × 12। ঠিক আছে, 3 12 করলাম 4, 4টা উপরে উঠে গেল 4, 4 মিটার/সেকেন্ড হচ্ছে গড় বেগ। তাহলে আমাদের এই অপশনটা হচ্ছে কারেক্ট, এই অপশনটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, চলো নেক্সট। একটু উঠায়, 64 হলো 65। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 1.5 × 10⁸ কিলোমিটার। আলোর বেগ এত হলে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে, এটা কোনো অঙ্কই নাই, টাইম জানতে চাইছে, দূরত্ব বাই বেগ। 1.5 হচ্ছে 10⁸ হচ্ছে দূরত্ব, আর বেগ হচ্ছে 3 × 10⁵, তার মানে 0.5 × 10⁻³ এত সেকেন্ড টাইম লাগবে, তার মানে হবে 500 সেকেন্ড টাইম লাগবে। সি একটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা কোনো অঙ্কই নয়, বাচ্চা ছেলেদের অঙ্ক। 66 পেজ নম্বর 66 নম্বর অঙ্ক। চলো কি বলে যাক, একটি গাড়ি দুটি স্থানের মধ্যবর্তী অর্ধেক দূরত্ব 40 কিলোমিটার/ঘন্টা বেগে এবং বাকি 60 কিলোমিটার/ঘন্টা বেগে গেলে তার গড় বেগ কত। একই, এই দূরত্বটা হচ্ছে টোটালটা হচ্ছে 2s, বা অর্ধেক দূরত্ব গেল 40-এ, বাকি অর্ধেক গেল 60-এ, তাহলে গড় বেগ কত। দূরত্ব হচ্ছে 2s, এই সময়টা লাগবে s/40 আর এই সময়টা লাগবে s/60। ঠিক আছে, এটার একটা সরাসরি রুলস আছে, জানো তো, এটার রুলস হচ্ছে এরকম, 2v1v2 বাই v1 + v2। এটা দিয়ে সরাসরি করতে পারি, 2 × 40 × 60 বাই 40 + 60।
ঠিক আছে, এটা এটা 100 হবে, দুটো শূন্য কেটে যাবে, 4 × 24 × 48 অ্যান্সার আসবে। বি এর অপশানটা হচ্ছে কারেক্ট। এটাভাবে করতে পারো বা সরাসরি এই ফর্মুলা দিয়ে করতে পারো, তবে আমি বলবো কনসেপ্ট দিয়ে করো, কনসেপ্ট দিয়ে করাই ভালো। 67 একটি কণার গতির সমীকরণ দিয়ে দিয়েছে। টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডের ত্বরণ কত, এস কত দিয়েছে 3t³ প্লাস 7t² প্লাস 14t প্লাস 8। ত্বরণ জিজ্ঞেস করেছে, বেগ বার করো, বেগ হচ্ছে ds/dt, ঝটপট হয়ে যাবে। এটা কত হবে 3 × 9t² প্লাস 7 × 14t প্লাস 14, 8 ডেরিভেটিভ করলে 0 হবে। ত্বরণ বার করো dv/dt, 9 × 2 = 18t প্লাস 14। এবার টি এর জায়গায় 1 বসাও, টি এর জায়গায় 1 বসাও, তাহলে 18 প্লাস 14, 18 প্লাস 14 মানে 32। বি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। করতে করতে এমন হবে তখন ঝটপট হয়ে যাবে, সব অঙ্ক করতে পারলে তখন আর আটকাবে না। 68 নিচের বক্তব্যের মধ্যে সঠিক কোনটি? একটি বস্তুর বেগ শূন্য হলে ত্বরণ শূন্য নাও হতে পারে। হতেই পারে, একটা বস্তুকে যখন উপর দিকে ছুটছি তখন সে যখন সর্বোচ্চ অবস্থানে আছে তখন তার বেগ 0, কিন্তু তার ত্বরণ আছে, সেটা হচ্ছে অভিকর্ষের ত্বরণ। এটাই ঠিক, আর বাদ বাকিগুলো দেখার দরকার নেই, এটাতে পেয়ে গেছে। 69 দেখো, এ ও বি দুটি কোণার সরণ সময়ের লেখ দেওয়া হলো। রেখা দুটি সময় অক্ষের সঙ্গে 30 ডিগ্রি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এদের বেগের অনুপাত কত? VA = VB জানতে চাইছে। tan 30 = tan 60। tan 30 হচ্ছে 1/√3, tan 60 হচ্ছে √3, √3 দিয়ে গুণ করবো 1:3। ডি এরটা হচ্ছে কারেক্ট অপশন, ডি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, নেক্সট চলো। একটি বস্তুর সরণ অতিক্রান্ত সময়ের ঘনফলের সমানুপাতিক, মানে এক্সটা বলে দিয়েছে কে বস্তুর সরণ অতিক্রান্ত সময়ের TQ এর সঙ্গে সমানুপাতিক। এটা কি? এটা হচ্ছে ধ্রুবক কনস্ট্যান্ট। বস্তুটির ত্বরণের মান কত? বেগ বার করি, dx/dt 3kt², তাই তো। ত্বরণ বার করি dv/dt 3 × 6 kt। তাহলে সময়ের সাথে বাড়ছে তো ত্বরণটা, তো এই অপশনটা কারেক্ট। ত্বরণ সময়ের সঙ্গে সমানুপাতিক হচ্ছে তো। ঠিক আছে, চলো নেক্সট। 71 একটি গাড়ি সরলরেখায় চলছে, সরলরেখাটির সমীকরণ দিয়েছে এসকে মিটার, টিকে সেকেন্ডে করে পোস্ট করলে প্রাথমিক বেগ কত? এসের ইকুয়েশন দিয়েছে 12t প্লাস 3t² মাইনাস 2t³ তাহলে বেগ কত হবে? ds/dt মানে 12 প্লাস 6t মাইনাস 6t²। প্রাথমিক বেগ দিয়ে যায়, প্রাথমিক বেগ মানে টি এর জায়গায় 0 বসাবো, 12 হবে দেখো অ্যান্সার। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি এরটা 12। ঠিক আছে, 72 চলো 72 করি, যতদূর করা যায় ম্যাক্সিমাম, যখন হয়ে যাচ্ছে পরপর করে যায়। 73 বলছি নিম্নোক্ত 4টি বিবৃতির মধ্যে কোনটি সঠিক নয়? বেগ শূন্য হলেও বস্তুর ত্বরণ থাকতে পারে, এটা সঠিক। স্থির বেগে চলমান বস্তুর দ্রুতি পরিবর্তিত হতে পারে, এইটা ভুল, এইটা ভুল। যদি বেগ স্থির থাকে তাহলে দ্রুতি স্থির থাকবেই, বুঝে গেল? বেগ স্থির থাকলে দ্রুতি স্থির থাকবেই। দ্রুতি স্থির থাকলে বেগ স্থির নাও থাকতে পারে, ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেলে। তাহলে বিটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে, এরপরে করলে মাথা খারাপ হয়ে যাবে, পরে আবার করবো।